হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই দিনটা ছিল আমি প্রথম যেদিন মিডওয়াইফের কাছে চেক আপে যাই। তো আজকে আমাদের মিডওয়াইফের ক্লিনিকে সকাল 10:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরোবো। আর বেরোনোর আগে ভাবলাম আপনাদের একবার আমার ব্যালকানির বাগানটা ঘুরিয়ে দেখাই। এই গাছগুলো তো আপনারা দেখেইছিলেন ইটালি ফ্লাওয়ার মার্কেটের ব্লগে। তো নার্সারি থেকে এই গাছগুলো কিনে এনেছিলাম। আর দেখুন কি সুন্দর গাছ ভরে ফুল হয়েছে। আর নার্সারি থেকে আরেকটা স্ট্রবেরি গাছ কিনেছিলাম, মনে আছে? তো দেখুন না, স্ট্রবেরি গাছটাও কিন্তু আমাকে বেশ ভালোই ফল দিয়েছিল। কত স্ট্রবেরি হয়েছিল দেখুন, আরও অনেক ফুল হচ্ছে, সেগুলো থেকে পরেও স্ট্রবেরি হতে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই ছোট্ট ব্যালকানির বাগানটা এসে নিজের হাতে যত্ন করা ফুল ফলের গাছগুলো দেখলে যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তবে একটা যেটা প্রবলেম হয়েছে সেটা হলো এই যে আমার এই গোলাপ গাছটা দেখছেন, এটা গত বছর এখানকার সুপার মার্কেট থেকেই কেনা। শীতের সময় তো গাছটা শুকিয়ে গিয়েছিল, আর তারপর শীত চলে যাওয়ার পরে গাছটা দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে, কত কুঁড়ি এসেছে। আর দেখতে পাচ্ছি কুঁড়িগুলোর মধ্যে অসংখ্য পরিমাণে পোকা লেগে গেছে। তো আমার কাছে তো গাছের পোকা মারার কোনো ওষুধ নেই এই মুহূর্তে, কিন্তু গাছটাকে তো বাঁচাতেও হবে। গাছ ভরে অসংখ্য কুঁড়ি এসেছে, কুঁড়িগুলোকে তো পোকার হাত থেকে বাঁচাতেও হবে। তাই ভাবলাম বাড়িতে যে ডিটারজেন্ট পাউডার রয়েছে সেটা না হয় একটু জলে গুলিয়ে স্প্রে বটলে ভরে পুরো গাছটাতে স্প্রে করে দেওয়া যাবে। বিশেষ করে এই কুঁড়িগুলোর মধ্যে একটু বেশি বেশি করে দেব, কারণ পোকাগুলো তো কুঁড়িগুলোর মধ্যেই একেবারে আটকে লেগে আছে। ব্যাস, গাছপালার যত্ন নেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমাদেরও বেরোনোর সময় হয়ে গিয়েছে। তো বেরিয়ে পড়লাম মিডওয়াইফের ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে। বাইরের ওয়েদার আজকে বেশ ভালোই, খুব সুন্দর রোদ উঠেছে, আর খুব বেশি ঠান্ডাও নেই। তো রাস্তা থেকে ইলেকট্রিক স্কুটার কানেক্ট করে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে থেকে বাসও যায়, তবে বাসটা বড্ড ঘুরে ঘুরে যায়, তো যেতে অনেকটাই লেট হয়ে যায়। ইলেকট্রিক স্কুটার নিয়ে গেলে হুশ করে বেরিয়ে যাওয়া যায়, তো টাইমটা অনেকটাই সেভ হয়ে যায়। এই যে পৌঁছে গেছি আমরা মিডওয়াইফের ক্লিনিকে। তো চলুন ভেতরে যাই এখন, আর এখান থেকে বেরিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো মিডওয়াইফের কাছে চেক আপ করিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়িতে যাব। আর ক্লিনিকের বাইরেই একটা সুপার মার্কেট রয়েছে, তো বাড়ি যাওয়ার আগে এখান থেকে টুকটাক কিছু নিয়ে নেব। আর আজ তো আমার ফার্স্ট চেক আপ ছিল, তো প্রথম দিনই মিডওয়াইফের ক্লিনিকে এসে এত ভালো একটা ফ্যাসিলিটি পাবো আমি ভাবতেও পারিনি। তো আগের ব্লগে তো বলেইছিলাম যে আমাদের ইটালিতে যে ডক্টর রয়েছেন উনিই আমাদের এখানে আসার জন্য বলেছিলেন। তো আজকে এখানে আসার আগে মাঝখানে ও একবার এখানে এসেছিল ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে। তো সেই দিনই ওনারা আমাদের আজকে যাওয়ার জন্য ডেটটা দিয়ে দিয়েছিলেন, আর জিজ্ঞাসা করেছিলেন যে আমি ইটালিয়ান বলতে পারি কিনা বা বুঝতে পারি কিনা। তো ও বলেছিল না, ইটালিয়ান আমি ভালো পারি না, ইংলিশ পারি। তো দাঁড়ান, চলে এসেছি বাড়ি। দুপুরে রান্নাটা বসিয়ে তারপরে আবার গল্প করছি। আজকে দুপুরেও সেরকম কিছু রান্না করব না, এমনিতেও সকালে বেরিয়ে বাড়ি এসে টায়ার্ড হয়ে পড়েছি। আর ফ্রিজে অনেকগুলো লাউ শাক পড়েছিল, তো সেগুলোকে না খেলে আবার নষ্ট হয়ে যাবে। তো আজকে ওই লাউ শাক দিয়েই একটু ডাল করে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তারপর যথারীতি আজকে আমরা যাই প্রথম চেক আপে। আর গিয়ে প্রথম যে মিডওয়াইফের আন্ডারে আমাকে দেওয়া হয় উনি ইটালিয়ানই একজন, আর উনি ইটালিয়ান ভাষাতেই কথা বলেন। তো আমাকে প্রথমেই উনি জিজ্ঞাসা করলেন যে আমি ইটালিয়ান বলতে পারি কি না। তো আমি তো না করে দিয়েছি, ইংলিশে পারি, তো সেটাই বললাম। তো তারপর উনি বললেন যে উনি অল্প অল্প ইংলিশ জানেন, অত বেশি ভালো করে জানেন না। তো আমাকে টুকটাক ওই জিজ্ঞাসা করছিল কেমন আছি না আছি এই সমস্ত। আর বেশিরভাগ সময় ওর সঙ্গে ইটালিয়ান ভাষায় কথা বলছিলেন, ও যেহেতু ইটালিয়ান ভালো পারে সেই কারণে। কিন্তু এই সময় বাচ্চার বাবাকে বোঝানোটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বেবির মায়ের সঙ্গে সরাসরি কথা বলা।
তো তারপর কিছুক্ষণ পরে দেখলাম আরও একজন মিডওয়াইফ এলেন, ওনাকে স্পেশালি আমার জন্যই আনা হয়েছে। উনি ইংলিশ ভালো বলতে পারেন, তো আমার যেহেতু এখানে ভাষা নিয়ে একটা প্রবলেম রয়েছে, তো সেই কারণেই ওনাকে আনা হয়েছে যাতে আমি ওনার সঙ্গে ইংলিশে কনভারসেশন করতে পারি। তো এত ভালো একটা ফ্যাসিলিটি পেয়ে তো আমি ভীষণই খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারিনি যে ওনারা এরকম একটা ব্যবস্থা করবেন। আমিও মনে মনে চাইছিলাম যে আমি যদি ওনাদের কথা পুরোপুরি বুঝতে পারতাম বা নিজে যদি ওনাদের সঙ্গে কথা বলতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, ঠাকুর আমার কথা শুনেছে, তাই জন্য আরও একজন মিডওয়াইফকে পাঠিয়ে দিয়েছে যাতে আমি আমার বক্তব্যটা সরাসরি ওনাদেরকে বলতে পারি। আর ওনাকে যদি নাই আনা হতো তাহলে আর কি হতো, আমি আমার কথাগুলো ওকে বলতাম, ও সেটা ইটালিয়ান ভাষায় মিডওয়াইফকে বলে দিত। আবার মিডওয়াইফ যা কিছু বলার ইটালিয়ান ভাষায় ওকে বলে দিত, ও সেটা বাংলায় আমাকে ট্রান্সলেট করে দিত। এইটাই চলতো। তো যাই হোক, যেটা হয়েছে খুবই ভালো হয়েছে, ভীষণই ভালো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ইটালিতে তো ইটালিয়ানদের পাশাপাশি অনেক দেশের লোকজন এখানে বসবাস করে থাকেন, আর প্রতিটা দেশেরই নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ থাকে। আর সবার পক্ষে তো অত তাড়াতাড়ি ইটালিয়ান শিখে ওঠাটাও সম্ভব হয় না, তো যার ফলে হয়তো ওনারা এই ব্যবস্থাটা করে থাকেন। আর জানেন, এর পরেও আমি কয়েকদিন যখন চেক আপে যেতাম তখন দেখতাম বেশ কয়েকজন চাইনিজ প্রেগনেন্ট উমেন চেক আপে এসছে। হয়তো ওনাদেরও সেদিন হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছিল চেক আপ করানোর। তো যেদিন যেদিন ওই চাইনিজ কাপলদের দেখতে পেতাম সেদিন দেখতাম যে একজন চাইনিজ মিডওয়াইফকে আনা হয়েছে যাতে ওনারা ওনাদের নিজস্ব ভাষায় মানে চাইনিজে ওই মিডওয়াইফকে জানাবেন, আর মিডওয়াইফ সেটা ইটালিয়ান ভাষায় ইটালিয়ান মিডওয়াইফকে জানিয়ে দেবে। আবার এমনও অনেক দেশের মানুষ ওখানে আসতেন দেখতাম যারা হয়তো ইটালিয়ান পুরোপুরি শিখে উঠতে পারেনি, মানে ওই ধরুন আমার মতনই অবস্থা। আর তারা যেই দেশ থেকে বিলং করতো সেই দেশের ভাষা জানা কোনো মিডওয়াইফকে হয়তো ক্লিনিক থেকে জোগাড় করতে পারেনি, তো তখন তারা কি করতো দেখতাম, তারা তাদের সাথে করে কাউকে একজনকে নিয়ে আসতো দেখতাম, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বা হয়তো রিলেটিভ হবে, যে কিনা ইটালিয়ান ভাষা ভালোভাবে বলতে পারে, বুঝতেও পারে। তো যাই হোক, প্রথম দিনই মিডওয়াইফের কাছে গিয়ে এত ভালো একটা ফ্যাসিলিটি পেয়ে ভীষণই খুশি হয়েছি। তো যাই হোক, তারপর শুরু হলো আমার রেজিস্ট্রেশন। ওনারা একে একে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করলেন, ছোটোখাটো অনেক প্রশ্ন করেছিলেন, আর আমি সেগুলোর অ্যান্সার দিচ্ছিলাম আর ওনারা সাথে সাথে তা নোট করে রাখছিলেন। এরপর আমাকে বোঝানো হলো এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডে আমার সঙ্গে কি কি হতে চলেছে, প্রত্যেকটা ট্রাইমেস্টারে আমার মধ্যে কি কি চেঞ্জেস আসতে পারে, কোথায় কখন কি কি টেস্ট করতে হবে না হবে, সমস্ত কিছু সেই দিনই ওনারা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। তো সব কিছু বোঝানোর পরে সব শেষে আল্ট্রাসাউন্ড করে চেক করা হলো। আর আল্ট্রাসাউন্ডে তো বেবিকে দেখার জন্য আমরা সব সময় এক্সাইটেড হয়ে থাকি যে কখন একটু বেবিকে দেখতে পাবো। তো এটা ছিল আমার সেকেন্ড টাইম আল্ট্রাসাউন্ড। ফার্স্ট আল্ট্রাসাউন্ড ওই তখন আমার 6 উইকস মতো হবে, তখন করিয়েছিলাম আমাদের এখানে হসপিটাল থেকে, মানে যেই হসপিটালে আমার ডেলিভারি হবে সেখানে প্রেগনেন্সি কনফার্মেশনের জন্য। আর তখন অলরেডি বেবির হার্টবিটও চলে এসেছিলো। তো যাই হোক, প্রেগনেন্সির ফার্স্ট চেক আপে মিডওয়াইফের কাছ থেকে এত ভালো একটা সুযোগ সুবিধা পেয়েছি, তো তার জন্য খুবই ভালো লেগেছে। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আর ওদিকে বাইরের ওয়েদারের অবস্থা দেখুন, সকালে দেখলাম খুব ভালো রোদ উঠেছে, আর এদিকে দুপুর হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দাঁড়ান, বাইরের ওই শাটারটা নামিয়ে দিয়ে আসি, নয়তো আবার বৃষ্টির জল এসে পুরো ব্যালকানিটা জলজলে হয়ে যাবে। তো দুপুর তো হয়ে গিয়েছে, রান্না বান্না সেরে আমিও খেতে বসে পড়লাম। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।